নমস্কার বন্ধুরা, রাজেশ এন্টারটেনমেন্টে আমাদের সকল শ্রোতা বন্ধুদের সাদর উষ্ণ আমন্ত্রণ। আজকের আমরা নতুন লেখকের গল্প নিয়ে হাজির হয়েছি, যার অসাধারণ কালজয়ী সব লেখনী আজও এক একটা উদাহরণ। আমাদের গল্প পরিবেশন আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদের শোনাবেন। আরও একটা কথা, নতুন যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল এখনই করে দিন। চলুন শোনা যাক পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর রোমাঞ্চিত গল্প যদু ডাক্তারের পেশেন্ট। ক্যালকাটা ফিজিসার্জি ক্লাবে সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে। আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার, এমডি, এলআরসিপি, এমআরসিএস। মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন। 4-5 ঘন্টা শ্বাসরোধের পরেও আবার নিঃশ্বাস পড়ে। ফাঁসির পরেও কিছুক্ষণ হৃদস্পন্দন চলতে থাকে। 2 হাত 2 পা কাটা গেলেও এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে ইত্যাদি। অতএব রাইগার মর্টিস না হওয়া পর্যন্ত, অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায় কুকরে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না। বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হলো। কেউ কেউ নানা রকম মন্তব্যও করলেন। বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, ওই হরিশ, তুমি বড্ড হাতে রেখে বলেছ। আসল কথা হচ্ছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিত হওয়া যায় না। শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শোনোনি বুঝি? বুড়ো হাড় কঞ্জুস, অগাধ টাকা, মরবার নামটি নেই। ছেলে রামচন্দ্র তো হতাশ হয়ে পড়ল। অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল। নিঃশ্বাস বন্ধ হলো, নাড়ি থামল, শরীর হিম হয়ে সিটকে গেল। ডাক্তার বললে, আর ভাবনা নেই রামচন্দ্র, তোমার বাবা নিতান্তই মরেছেন। রামচন্দ্র ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল। বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালে। তারপর যেমন খড়ের নুড়ো জেলে মুখাগ্নি করতে যাবে অমনি বুড়ো উঠে বসল। হ্যাঁ, এসব কি বলেই ছেলের গালে এক চড়। সবাই ভয়ে পাওয়ালো। বুড়ো গটগট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বললে, রেমোকে ত্যায্য পুত্তুর করলুম, আমার জন্য একটা পাত্রী দেখো। সভাপতি ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলেন। এর বয়স এখন 90, শরীর ভালোই আছে, তবে কানে একটু কম শোনেন আর মাঝে মাঝে খেয়াল দেখে আবল তাবল বকেন। ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন, কলকাতায় কি বোম্বাইয়ে কি রেঙ্গুনে, তার লোকে জানে না। কেউ বলে ইনি সেকেলে VLMS, কেউ বলে ওসব কিছু নন, উনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড, অর্থাৎ হাতুড়ে। নিন্তুগুড়া যাই বলুক, এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল। সাধারণ লোকে একে খুব বড় সার্জন মনে করত। প্রায় 25 বৎসর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্মকর্ম, সাধুসঙ্গ আর শাস্ত্রচর্চা নিয়ে দিন কাটাচ্ছেন। ক্লাবের বাড়িটি ইনিই করে দিয়েছেন। সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন। সকলেই একে শ্রদ্ধা করেন, আবার আড়ালে ঠাট্টাও করেন। হাসির শব্দে ডাক্তার যদু গড়গড়ির ঘুম ভেঙে গেল। মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন, ব্যাপারটা কি? হরিশ চাকলাদার বললেন, আগে বেনি বলছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না। যদু ডাক্তার বললেন, এই বেনিটা চিরকেলে মুখ্যু, বিলেত থেকে ফিরে এসে মনে করেছে ও সব জানতা হয়ে গেছে। জীবন মৃত্যুর তুমি কতটুকু জানো হে ছোকরা? ক্যাপ্টেন বেনি দত্ত ছোকরা নন, বয়স 40 পেরিয়েছে। হাত জোর করে বললেন, কিছু জানি না স্যার, আমি তামাশা করে বলেছিলাম। তামাশা? মরণ বাঁচন নিয়ে তামাশা? যদু ডাক্তার
চিরকালই দুর্মুখ। তার অত পসার হওয়ার এও একটা কারণ। লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার বেপরোয়া ধমক দেয় সে সাক্ষাৎ ধন্বন্তরী। বয়স বৃদ্ধির ফলে তার মেজাজ আরো খিটখিটে হয়েছে, কিন্তু তার কটুবাক্যে কেউ রাগ করে না। তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন, MBBS, কবিরত্ন, বৈদ্যশাস্ত্রী বললেন, স্যার, আজকের সাবজেক্টের সম্বন্ধে আপনি কিছু বলুন। যদু ডাক্তার বললেন, আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন? আমার তো এখন ডোডেজ, যাকে বলে ভীমরতি। অশ্বিনী সেন বললেন, সে তো মহাভাগ্যের কথা। ৭৭ বৎসরের ৭ম মাসের ৭ম রাত্রির নাম ভীমরথী। আপনি তা বহুকাল পার হয়েছেন। আমাদের শাস্ত্রে বলে, এই দুস্তরা রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যজ্ঞ, তার চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণের সমান, তার বাক্যই মন্ত্র, নিদ্রাই ধ্যান। যে অন্ন খান তাই সুধা। আপনার কথা বিশ্বাস করব না, সে কি একটা কথা হলো? কিন্তু ওই বেনি ক্যাপ্টেন, ও বিশ্বাস করবে। বেনি দত্ত আবার হাতজোড় করে বললেন, নিশ্চয় করব স্যার, যা বলবেন তা বেদবাক্য বলে মেনে নেব। যদু ডাক্তার প্রসন্ন হয়ে বললেন, নেহাত যদি শুনতে চাও তো শোনো, কিন্তু তোমরা হয়তো ভয় পাবে। বেনি দত্ত বললেন, যদি ভুতুরে কাণ্ড না হয় তবে ভয় পাবো কেন স্যার? না না, ভুতুরে নয়, কিন্তু যে কেস হিস্ট্রি বলছি তা অতি ভীষণ। অথচ এতে শুধু সার্জারির ক্লাইম্যাক্স নয়, প্রেমেরও পরাকাষ্ঠা পাবে। বাহ, বিভীষিকা, সার্জারি আর প্রেম, এর চাইতে ভালো কম্বিনেশন হতেই পারে না। আপনি আরম্ভ করুন স্যার, আমরা শোনবার জন্য ছটফট করছি। ডাক্তার যদুনন্দন গড়গড়ি বলতে লাগলেন, প্রায় ৩৫ বছর আগেকার কথা। তখন তোমাদের সালফা পেনিসিলিন আর স্ট্রেপ্টোক্লোরো না কি টেরা কি বলে গিয়ে ওসব রেওয়াজ হয়নি। কারো বাড়িতে অপারেশন হলে আয়োডোফর্মের খোঁজবায় পাওয়া শুধু মাত হয়ে যেত। লোকে বলতে, হ্যাঁ, চিকিৎসা হচ্ছে বটে। আমি তখন কালীঘাটে বাস করতুম। আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন, নাম বিঘোর আনন্দ। তিনি কামরূপ, কামাখ্যায় আর তিব্বতে বহু বৎসর সাধনা করেছিলেন। ভক্তরা তাকে বিঘোর বাবা বা শুধু বাবা ঠাকুর বলতো। বয়স ৬০-৬৫, লম্বা চওড়া চেহারা, ঘোর কালো রং, এক মুখ দাড়ি গোঁফ, দেখলেই ভক্তিতে মাথা নিচু হয়ে আসে। আমি তার কার্বঙ্কল অপারেশন করেছিলাম। একটু চাঙ্গা হওয়ার পর এক গোছা নোট আমার হাতে দেবার চেষ্টা করলেন। হাত টেনে নিয়ে আমি বললুম, করেন কি, আপনার কাছে কি আমি ফি নিতে পারি? বিঘোর বাবা একটু হেসে বললেন, তুমি না নিলেও ও টাকা তোমার হয়ে গেছে। কথাটার মানে তখন বুঝতে পারিনি। তাকে নমস্কার করে বিদায় নিলুম। বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভূর্জপত্রের মোড়কে 10টা গিনি রয়েছে। বুঝলাম বিঘোর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে। তারপর থেকে মাঝে মাঝে তার কাছে যেতুম, নানা রকম আশ্চর্য তত্ত্ব কথা শুনতুম। বছর খানেক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন। তার একজন বড়লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটি আশ্রম বানিয়ে দিয়েছিলেন, সেখানেই গিয়ে রইলেন। একাই থাকতেন, তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত। তারপর 2 বৎসর তার সঙ্গে আমার দেখা হয়নি, খবরও কিছু পাইনি। একদিন বেলা 12টায় বাড়ি ফিরে এসেছি। একটা হার্নিয়া, 2টো অ্যাপেন্ডিক্স, 3টে টিউমার, 4টে টনসিল আর গোটা 5 হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি। নাওয়া খাওয়ার পর স্ত্রীকে বললুম, আমি বিকেল 4টে পর্যন্ত ঘুমাবো, খবরদার কেউ যেন না ডাকে। কিন্তু ঘুমোবার জো কি? ঘণ্টা খানেক পরেই ঠেলা দিয়ে গিন্নি বললেন, ওগো শুনছো, জরুরি তার এসেছে। বললুম, ছিঁড়ে ফেলে দাও। গিন্নি বললেন, এই যে বিঘোর বাবার তার। অগত্যা টেলিগ্রামটা পড়তে হলো। লিখেছেন, এখনই চলে এসো, আর্জেন্ট কেস।
তখনই মোটরে রওনা হলুম। ব্যাগটা সঙ্গে নিলুম, তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল। কী রকম কেস কিছুই জানা নেই, সেজন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না। শীতকাল, পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বিঘোর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে কাকমারি গ্রামে গঙ্গার ধারে। খুব নির্জন স্থান, কাছাকাছি লোকালয় নেই। গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভিতরে ঢুকতেই বিঘোর বাবার সঙ্গে দেখা। ডিসেকশন রুমে বিস্তর মরা ঘেটেছি, হরেক রকম বিভৎস লাশ দেখেছি, কিন্তু এমন ভয়ানক পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি। আমি আঁতকে উঠে পড়ে যাচ্ছিলাম। বিঘোর বাবা আমাকে ধরে ফেলে বললেন, ওহে গড়গড়ি ডাক্তার, ভয় নেই ভয় নেই, মুন্ডু কাটা গেছে কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি। মৃত সঞ্জীবিনী বিদ্যা শুনেছ? তার প্রভাবে এরা এখনো বেঁচে আছে। সেই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললুম, এদের ধর কোথায় গেল? ওই যে ওই কোনটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে। বিঘোর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই ধর দুটো বাঁচিয়ে রেখেছি, দেখো না তোমার চোঙা লাগিয়ে। স্টেথোস্কোপের দরকার হলো না। বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক আছে, তবে একটু ঢিমে। বিঘোর বাবাকে বললুম, ধ্যান আপনার সাধনা, বিলেতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন, কিন্তু এতই যদি পারেন তবে ধর আর মুন্ডু আলাদা রেখেছেন কেন? জুড়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়। বিঘোর বাবা বললেন, তা আমার কাজ নয়, আমি মৃত সঞ্জীবিনী জানি, কিন্তু খণ্ড যোজনী বিদ্যা আমার আয়ত্ত নয়। ও হলো মুচি বা ডাক্তারের কাজ। মুচি আমার লাশ ছোঁবে না, আর মোটরও নেই যে এই অবেলায় এত দূরে আসবে। তাই তোমাকে ডেকেছি, তুমি ধরের সঙ্গে মুন্ডু ও সেলাই করে দাও। আমি নিবেদন করলুম, বাইরের চামড়া সেলাই করলেই তো গলায় হাড় আর নালি জুড়বে না। সার্কুলেশন, রেসপিরেশন এবং স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগ কি করে হবে? সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়া চলবে কি করে? কেন চলবে না? দুই ভুরুর মাঝে আজ্ঞাচক্র ঘুরছে, তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে। কাটা মুন্ডু কথা কয়েছে, তা তো তুমি সকর্ণে শুনেছ।
কোনো চিন্তা নেই, তুমি সেলাই করে ফেলো। আমি বললুম, সেলাইয়ের উপযুক্ত বাঁকা সূচ আর ক্যাটগট তো আমার সঙ্গে নেই। আর সেপসিস অর্থাৎ পজ বন্ধ করব কি করে? তোমাকে একটা গুণ সূচ আর সুতলি দড়ি দিচ্ছি, পচবার ভয় নেই। দেখছো না কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি, ওই কাদা শুদ্ধ সেলাই করে দাও। বড়ই মুশকিলে পড়া গেল। আয়োজন কিছুই নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, নার্স নেই, অপারেশন টেবিল নেই, আলো পর্যন্ত নেই। অথচ বিঘরানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কশ্চিন কালে কোথাও হয়নি। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, হয়েছিল স্যার, গজানন গণেশ আর অজানন দক্ষ। আরে তারা হলেন দেবতা। আচ্ছা বেনি, আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করাও? আগে হ্যাঁ, ব্লাড প্রেশার, ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এক্স রে, ফটোকার্ডিওগ্রাম প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই। তাছাড়া নন প্রোটিন, নাইট্রোজেন, টোটাল হেভি হাইড্রোজেন, বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু, হাড়ের ইলাস্ট্রিসিটি, দাঁতের রেডিও অ্যাক্টিভিটি, চামড়ার স্পেকট্রোগ্রাম এসবও দেখা দরকার। অধিকন্ত রোগী আর তার আত্মীয়দের ইন্টেলিজেন্স কোশন্ট টেস্ট করালে খুব ভালো হয়। শাঁসালো পেশেন্ট হলে অন্তত 20 জন স্পেশালিস্টের রিপোর্ট নেওয়া চাই। আর গরিব পেশেন্টকে বলে দিই, উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্য নয় বাপু, দাতব্য হোমিওপ্যাথিক খাও গিয়ে, না হয় 5 শিকের মাদুলি ধারণ করো। যদু ডাক্তার বললেন, আমাদের আমলে ওসব ছিল না। জীব আর নাড়ি, থার্মোমিটার আর স্টেথোস্কোপ, এতেই যা করে। আর এই 2 পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মুন্ডুচ্ছেদ আগেই হয়ে গেছে, এখন চেষ্টা করা বৃথা। তারপর যা হয়েছিল শোনো। আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন, অত মাথা ঘামিও না ডাক্তার, শুধু সেলাই করে দাও, বাকিটুকু কুলকুণ্ডলিনী নিজেই করে নেবেন। আমি বললুম, বাবা ঠাকুর, ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জেনের কাজ নয়, থিয়েটারের বাবা মুস্তাফার কাজ। বেশ, আপনার আজ্ঞা পালন করব, কিন্তু এই দুজনের হিস্ট্রি তো পড়লেন না, এদের এমন দশা হলো কি করে? বিঘরানন্দ এই ইতিহাস বললেন। মেয়েটার নাম পঞ্চি, ওর বাপ হরিকামার বাঁশবেড়েতে থাকে। পঞ্চির বিয়ে হয়েছে এই কাকমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে। রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত, দেখতে যমদূতের মতন, বদরাগী আর মাতাল। সে জমিদার বাড়িতে প্রতি বৎসর নবমী পুজোর 108টা পাঁঠা, 10টা ভেড়া আর গোটা 2 মোষ এক এক কোপে কাটে। পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি, তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে। রমাকান্ত বজ্জাত হলেও আমাকে খুব ভক্তি করে, আমার অনেক ফরমাশও খাটে। সে পঞ্চির ওপর অকথ্য অত্যাচার করত, আমি ধমক দিয়েও কিছু করতে পারিনি। এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো। ওই যে পুরুষটার মুন্ডু দেখছো, ওর নাম জটিরাম বৈরাগী। তোর দেশের লোক নয় রে পঞ্চি? পঞ্চি মাথার উপর নিচে একটু নড়ে উঠে সায় দিলে। এই জটি ছোকরা কীর্তন গায় ভালো, তার জন্য নানা জায়গা থেকে ওর ডাক আসত। জটিরাম মাঝে মাঝে এই গাঁয়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করত। শেষটায় দুজনের প্রেম হলো। পঞ্চির ভুরু আর ঠোঁট একটু কুঁচকে উঠল। বিঘরানন্দ বলতে লাগলেন, রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারলে, কিন্তু তাতে কোনো ফল হলো না। তারপর গতকাল রাত 1টার সময় আমি ঘুমিয়ে আছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত। আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, সর্বনাশ করেছি বাবা ঠাকুর, এক কোপে দুটোকে সাবার করেছি, বাঁচান আমাকে। ব্যাপারটা এই, আগের দিন রমাকান্ত পঞ্চুকে বলেছিল, আমি ভদ্রেশ্বর যাচ্ছি, চৌধুরী বাবুদের লোহার গেট তৈরি করতে হবে, 4-5 দিন পরে ফিরব, তুই সাবধানে থাকিস। সব মিথ্যে কথা। রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি
তার বাড়িতে এলো এবং আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলে পঞ্চি আর জটিরাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে। দেখেই রামদায়ের এক কোপে দুজনের মুন্ডু কেটে ফেললে। তারপর ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে। আমি তখনই রমাকান্তর সঙ্গে তার বাড়ি গেলুম। প্রথমেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জটিরামের সূক্ষ্ম শরীরে আটকে ফেললুম। তারপর রমাকান্তকে বললুম, তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল, মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি। আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মুন্ডু আর এক জায়গায় শুইয়ে দিলে। খণ্ড যোজনের আগে পর্যন্ত এই রকম তফাৎ রাখাই তন্ত্রোক্ত পদ্ধতি। হরিশ চাকলাদার প্রশ্ন করলেন, সূক্ষ্ম শরীরও কি দুভাগ হয়েছিল? মুন্ডু আর ধর দুটোই আলাদা হয়ে বেঁচে রইল কি করে? যদু গড়গড়ি বললেন, তোমরা দেখছি কিছুই জানো না। সূক্ষ্ম শরীর ভাগ হয় না। নৈনাং ছিন্দন্তি শাস্ত্রাণী। আর অ্যানাটমি অন্যরকম, কতকটা অ্যামিবার মতন, কিন্তু ঢের বেশি ইলাস্টিক। ধর আর মুন্ডু তফাতে থাকলে সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতো বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে। তারপর বিঘোর বাবা যা বলেছিলেন শোনো। রমাকান্ত আমার পায়ের কাছে পড়ে বললে, দোহাই বাবা ঠাকুর, ফাঁসি যেতে পারবো না, আমাকে বাঁচান। আমি বললুম, তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি, তোর রামদা গঙ্গায় ফেলে দিবি, তারপর ত্রিবেণীতে গিয়ে এই টেলিগ্রামটা পাঠাবি, তারপর গায়েব হয়ে থাকবি। 1 বৎসর পরে গায়ে ফিরতে পারিস। রমাকান্ত বললে, কিন্তু লাশের গতি কি করবেন? পুলিশ টের পেলেই তদারক করতে আসবে, আপনাকে আসামি বলে চালান দেবে। আমি বললুম, তোকে তা ভাবতে হবে না, যা বলছি তাই করবি। রমাকান্ত যে আজ্ঞে বলে চলে গেল। আমার সেই টেলিগ্রাম পেয়ে তুমি এসেছ। এখন আর দেরি নয়, রাত 8টায় অশ্লেষা পড়বে, তার আগেই সেলাই করে ফেলো, নইলে জোর লাগবে না। গুনসুচ আর সুতলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি, এমন সময় দেখলো মুন্ডু দুটো ফিসফিস করে আপোষের মধ্যে কথা বলছে। ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল। বিঘোর বাবা ধমক দিয়ে বললেন, এই পঞ্চি, চেঁচাসনি? আরে গেল যা, এখনো ঘাড়ের ওপর মুন্ডু বসেনি, এর মধ্যে গলাবাজি শুরু করেছে। পঞ্চি ডাকলো, ও বাবা ঠাকুর, একবারটি শুনুন তো। বিঘোর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলেন। তারপর আমাকে ডাকলেন, ওহে ডাক্তার, এরা বলছে যে জটির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে হবে। আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাই ভালো। স্তম্ভিত হয়ে আমি বললুম, এ কিরকম কথা বাবা ঠাকুর? মুন্ডু বদল হতেই পারে না। ভিয়েনা কনভেনশনে তার কোনো সাংশন নেই। এমন অপারেশন মোটেই প্যাথিক্যাল নয়, আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে। বিঘোর বাবা বললেন, আরে রেখে দাও তোমার কোট। পঞ্চি যদি নিজের ধর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে, তবে যে আবার রমাকান্তর কবলে পড়বে। মুন্ডু বদল করতে এদের নবকলেবর হবে, কোনো গোলযোগের ভয় থাকবে না। আর একটা মস্ত লাভ এই হবে যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না। জটিরাম যদি আগে মরে, তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে। পঞ্চি যদি আগে মরে, তবে তার ধরটা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে। এই পঞ্চিটা অত্যন্ত চালাক, এর মাথা থেকেই এই বুদ্ধি বেরিয়েছে। জটিরাম হচ্ছে হাঁদারাম। কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেব, আমার আশ্রমেই এরা বাস করবে। আমি প্রশ্ন করলুম, ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি কে জটিরাম তা স্থির হবে কি করে? বিঘোর বাবা বললেন, মাথা হলো উত্তমাঙ্গ, মাথা অনুসারেই লোকের নাম হয়, ধর জারি হোক। ক্যাপ্টেন বেনি দত্ত জনান্তিকে বললেন, কিন্তু গণেশ আর দক্ষের বেলায় তা হয়নি। যদু ডাক্তার বলতে লাগলেন, এরপর আর আপত্তি করা চলে না। অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলুম। অ্যানাস্থেটিক দরকার হলো না। বিঘোর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসাড় করে দিলেন।
কিন্তু ভোঁতা গুণসুচ আর খসখসে পাটের সুতুলি দিয়ে চামড়া ফোড়া গেল না। বিঘোর বাবা বললেন, এই পিদিম থেকে রেডি তেল নিয়ে ছুঁচ আর সুতোয় বেশ করে মাখিয়ে নাও। তাই নিলুম। লুব্রিকেট হওয়ার পর কাজ সহজ হলো। আধ ঘন্টার মধ্যে মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেললুম। তারপর বিঘোর বাবাকে বললুম, এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার। অভাবে 500 শিশি গ্লুকোজ স্যালাইন। কিন্তু এই পাড়াগায়ে জোগাড় হবে কি করে? যদি নেহাতি বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার এক্সট্রাক্ট, ব্লাড পিল আর ডিগারোজেন খাওয়াতে হবে, নইলে গায়ে জোর পাবে না। বিঘোর বাবা বললেন, ওসব ছাই ভস্য চলবে না বাবু। এখন এরা সমস্ত রাত ঘুমোবে। কাল সকালে জেগে উঠলে ছোলা গুড় দিয়ে খান কতক রুটি পথ্য করবে। তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা বাটা দিয়ে কাকড়া চচ্চড়ি রাঁধবে। তাতেই বলাধান হবে। জটিরাম আবার গাঁজা খায়, নয় রে জটে? জটিরাম দাঁত বার করে বললে, বিঘোর বাবা বললেন, বেশ তো, কাল সকালে আমার প্রসাদী ছিলিমে দুটান দিস। এখন খাওয়া চলবে না, গলার জোর পক্ত হতে 4-5 ঘন্টা সময় লাগবে। এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে। দেখো ডাক্তার, তোমার ফি কিছু দেব না। আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা। আমি উত্তর দিলুম, তাতে কোনো সন্দেহ নেই বাবা। আমার চক্ষু সার্থক হয়েছে, আমার অহংকার চূর্ণ হয়েছে, গা দিয়ে ঘাম ছুটছে, আগা পাঁচতলা রোমাঞ্চিত হচ্ছে। আমি ধন্য হয়ে গেছি। এখন অনুমতি দিন, আমি বাড়ি ফিরে যাই, 2 ডোজ ব্রোমাইড খেয়ে নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি। এই বলে প্রণাম করে সেই রাতটাই কলকাতায় ফিরে এলুম। ডাক্তার অশ্বিনী সেন বললেন, ক্রিমাশ্চর্য মাতব্বরম। ডাক্তার হরিশ চাকলাদার বললেন, ফ্লাওয়ার গাস্টিং মিরাকল। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, অতি খাসা। পরকীয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই। আর সিম্বায়োসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কেতাবেও পাওয়া যায় না। আচ্ছা স্যার, নায়ক নায়িকার তো একটা হিল্লে লাগিয়ে দিলেন, কিন্তু রমাকান্তর কি হলো? ডাক্তার যদু গড়গড়ি বললেন, শুনেছি 1 বছর পরে সে চুপি চুপি বিঘোর বাবার আশ্রমে এসেছিল, কিন্তু জটি আর পঞ্চিকে দেখে ভূত পেতনি মনে করে তখনই ভয়ে পালিয়ে যায়। তারপর থেকে সে নিরুদ্দেশ। আহা, তার জন্য দুঃখ হয়। বেচারা খুন করেও বউকে শায়েস্তা করতে পারল না। নামটাই যে অপয়া। ডাইনে বাঁয়ে যেদিক থেকে পড়ুন পাবে রমাকান্ত কামার। আমাদের সুবল বসুও তার দুমুখ নামের জন্য উন্নতি করতে পারছে না। আচ্ছা, তারপর আপনি পঞ্চি আর জটিরামকে দেখেছিলেন? দেখেছিলুম। 2 বছর পরে বিঘোর বাবা চিঠি লিখলেন, মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চির ছেলের অন্নপ্রাশন, তুমি অবশ্যই আসবে। বাবার যখন আদেশ তখন যেতেই হলো। কি দেখলেন গিয়ে? দেখলুম বিঘোর বাবা ঠিক আগের মতন লাল চেলির জোর পরে দাঁড়িয়ে হুঁকো টানছেন। পঞ্চি তার মস্কিউলার মদ্দা হাতে একটা মস্ত কুড়ুল নিয়ে কাঠ চালা করছে। জটিরাম রোয়াকে বসে একটা পিঁড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে।